পরের দিন তীব্র দেশে ফিরে সোজা হসপিটালে যায়। হাসপাতালে গিয়ে ডিরেক্ট তুষার কাছে যায়। বেশ বিচলিত তীব্র। কি হয়েছে তীব্র, এমন দেখাচ্ছে কেন? আমি ডিরেক্ট এয়ারপোর্ট থেকে আসছি তাই এমন লাগছে। তুই বাড়ি না গিয়ে? আমি বাইরে থেকে যে মেডিসিন আনতে দিয়েছিলাম তা পৌঁছেছে? কাল সন্ধ্যায় চলে এসেছে। তোর জন্য কিছু করিনি আমি। গুড, রেডি কর। আমি আর অপেক্ষা করতে চাই না। ব্যাপারটা রিস্ক হয়ে গেল না? আমি জানি এটা তানের জন্য ভালো না হলে এতটা এক্সপেন্সিভ মেডিসিন তুই আনতি না, কিন্তু যদি এটাতে কাজ না হয় তাহলে? 4 মাস তো দেখলাম, আর কত? এবার এই রিস্কটা নিতেই হবে। তুষার আর কিছু বলতে পারল না। তীব্র তায়ানকে ইঞ্জেকশনটা দিতে গিয়েও পারছে না। ওর হাত কাঁপছে। এতে হয় ওর জ্ঞান 24 ঘন্টার মাঝে ফিরবে, কিন্তু যদি রিয়াকশন হয় তবে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই রিস্কটা তীব্রকে নিতেই হবে। তীব্রের হাতের কাঁপুনি দেখে অরুণ গিয়ে ইঞ্জেকশনটা ধরে। আমি দিয়ে দিচ্ছি। তীব্র আর কিছু বলে না। তানের শরীরে ইঞ্জেকশনটা পুশ করায় অরুণ। তুষার মেশিনে চেক করে বলে ওর বডি সেটা নিচ্ছে। এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে তীব্র। তখনই অরুণ বলে, এখনই নিশ্চিত হওয়ার কিছু নেই, সব কিছুই 50-50। 24 ঘন্টার আগে কিছুই বলা যাবে না। তখনই তীব্র পড়ে যেতে নেয়। অরুণ তুষার দুজনেই ওকে ধরে। তারপর তুষার জোর করে রাতে ওকে বাড়িতে পাঠিয়ে দেয়। পুরো রাত তীব্রের নির্ঘুম কেটে যায়। কাল কি হবে সেটা ভেবে দু চোখের পাতা এক হয় না। একটা ভয় কাজ করছে, সাথে তানের ভালো হওয়ার আশা। এভাবে থাকতে থাকতে কখন চোখ বুজে আসে তীব্রের নিজেও সে বুঝতে পারে না। সকালে মোবাইলের রিংটোনে তীব্রের ঘুম ভাঙে। তুষার কল দেখে দ্রুত পিক করতেই তুষা ওকে যেতে বলে। আর কিছু না বলেই ফোন কেটে দেয়। দ্রুত একগাদা টেনশন নিয়ে কোনো মতে হসপিটালে যেতেই তুষা ওকে জড়িয়ে কান্না করে দেয়। আরও ঘাবড়ে যায় তীব্র। ও দ্রুত তায়ানের কেবিনে যেতে অরুণ বলে ওঠে, ওয়েলকাম ডক্টর রায়হান, আপনার শত্রুর জ্ঞান ফিরে পেয়েছে। তীব্র ধীর পায়ে তানের কাছে যেতেই তান উঠে বসতে গিয়ে পড়ে যেতেই তীব্র ওকে জড়িয়ে ধরে। কিরে, কেমন আছিস? ভালো। খুশিতে তীব্রের চোখ জলজল করছে। ভালো। কি ভাই, মনে হচ্ছে বুড়ো হয়ে গেছিস? তানের মুখে বুড়ো কথাটা শুনে তীব্রের তুরের কথা মনে পড়ে যায়। কিরে, কি ভাবছিস? না, কিছু না। তখনই তায়ান আবারও জড়িয়ে নেয় তীব্রকে। সেই আমাকে মরতেও দিলি না। কি করে দিতাম? তুই আমার কলিজার একটা অংশ। তান তীব্রকে ছেড়ে দেয়। তারপর একটু নিচু স্বরে জিজ্ঞেস করে, তাইয়েরাত কেমন আছে? ও কি নিজের ভুলটা বুঝতে পারেনি? ওর কথা শুনে প্রচণ্ড রেগে যায় তীব্র। প্রথম কথা, ও যা করেছে সবটা ইচ্ছে করে, আর দ্বিতীয়, তোর এই অবস্থার জন্য ও দায়ী। তুই ভুল ভাবছিস। আমার আর কিছু বলার নেই। আমি তোকে আগেও সাবধান করেছি, কিন্তু আচ্ছা বাদ দে। তোর জন্য যে মেয়েটি দেখেছি, এবার তোর সাথে তার বিয়ে দিয়ে ছাড়বো আমি তোর জন্য ওকেই ঠিক করে রেখেছি, তুই তো নিজে। আর তখনই তুষা বলে ওঠে, তোর কষ্ট করতে হবে না। সে নিজে একটা মেয়েকে দেখে পা পিছলেছে। বাজে কথা বন্ধ কর তুষা। কথাটা সত্যি, এ কথা বলল তান। একদম। কিন্তু দেখ, মিস্টার মুডি মানতে চাইছে না। আরে ওরকম কিছু না, বললেই হলো। কিভাবে মেয়েটাকে দেখছিল জানিস? তুষা, আচ্ছা ঠিক আছে, থাম তোরা। ওর যাকে ভালো লাগবে তার সাথেই বিয়ে দেব, না হলে আমার পছন্দের মেয়ের সাথে। কথাটা বলল তান। তীব্র আর কিছু না বলে বেরিয়ে যায়। তানকে এখন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে, কিন্তু তাইয়েরাতের সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। তীব্র সব বুঝেও না বোঝার ভান করছে, আর তান বলতে পারছে না। এভাবে কেটে যায় কয়েকদিন। সকালে তীব্র হসপিটালে যায় কিছু ফাইলের কাজে। ঋদ্ধ তীব্রের সাথে দেখা করতে হাসপাতালে আসে। ঋদ্ধ কেবিনে বসে আছে। তখনই তীব্র আসে। কি হয়েছে? স্যার, এগুলোতে সাইন লাগবে। তীব্র ফাইলে সাইন করতে থাকে। তখনই ঋদ্ধ বলে ওঠে, জানেন স্যার, আপনি নাই তাই সবটা আমাকে হ্যান্ডেল করতে। গার্লফ্রেন্ডকে সময় দিতে পারি না, তাই ভাবতাছে আমি নাকি প্রেম করতাছি। ভালো, তো ব্রেকআপ করে নাও। কি বলেন স্যার? তীব্র সাইন করে ফাইল ঋদ্ধকে দেবে। তখন ঋদ্ধ বলে, আচ্ছা স্যার, তাইয়েরাত কেমন আছে? তীব্র কিছু বলতে যাবে, ঠিক তখনই তুষা হাঁপিয়ে কেবিনে ঢুকেই বলে, রায়হান, তাইয়েরাত এসেছে তানের সাথে দেখা করতে। কথাটা শুনে ঋদ্ধ বিস্ফোরিত চোখে তীব্রের দিকে তাকায়। স্যার, 4 মাস আগে যে মেয়েটাকে বিদেশ নিয়ে গিয়েছিল সে কিভাবে? ঋদ্ধের অবাক হওয়ার কারণ তীব্র বুঝতে পারে, কিন্তু তীব্রের শান্ত থাকার কারণ বুঝতে পারল না ঋদ্ধ। কিন্তু ঋদ্ধকে আরও অবাক করে দিয়ে তীব্র বলল,
ওকে তায়ানের কাছে নিয়ে যা তুষা। তাইয়ারাতকে আমি নিজেই ডেকেছি, কারণ তায়ান ওর জন্য পাগল হয়ে গেছে। তীব্রের এমন কথায় ঋদ্ধের জ্ঞান হারাবার উপক্রম। তাইয়ারাতকে ও ডেকেছে মানে তাহলে কি ওকে ফিরিয়ে এনেছে? কিন্তু তা কিভাবে সম্ভব? তুষা চলে যেতে বাঁকা হেসে তীব্র ঋদ্ধের দিকে তাকায়। সারাদিন গার্লফ্রেন্ডের ব্রেকআপের ভয় করলে এমনি বুঝতে পারবে না বলেই তায়ানের কেবিনে যায় তীব্র, আর ঋদ্ধ ওর পিছে পিছে। তীব্র এখন ওর জন্য একটা প্রশ্ন, যার কোনো উত্তর নেই ঋদ্ধের কাছে। তীব্র কেবিনে ঢুকে দেখে একটা মেয়ে তানকে জড়িয়ে ধরেছে। তীব্রকে দেখে মেয়েটা তানকে ছেড়ে দিয়ে দূরে সরে গিয়ে দাঁড়ায়। ঋদ্ধ অবাক চোখে মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কিন্তু কিছুতেই তাইয়ারাতের সাথে মেলাতে পারছে না। এদিকে তীব্রের আচরণ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। তখনই মেয়েটি বলে উঠল, সরি ডক্টর রায়হান, আমার করা একটা ভুলের জন্য তায়ানের এই অবস্থা। তাইয়ারাতের কথায় হালকা হাসল তীব্র। আমাকে নয়, তায়ানকে বলো। তুমি আর তোমার বাবা যা করেছো তা আমার সাথে না, ওর সাথে। কিন্তু তার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, তাই না? তবে আর কষ্ট করতে হবে না, এবার তায়ানের সব আমি দেখব। মেয়েটির গলায় অদ্ভুত এক জোর দেখল তীব্র, আর সেটা কিসের ইঙ্গিত হতে পারে তাও বুঝে নিল। কষ্ট করব আর তার মূল্য নেব না মানে? আমার পারিশ্রমিক আমি একদিক থেকে ঠিক উসুল করে নিয়েছি। এই যে আমার বন্ধুর মুখের হাসি। কথাটা তীব্র বলল ঠিকই, কিন্তু তাইরাতের কেমন একটা লাগলো। কথা ঘুরিয়ে তীব্র বলে উঠল, যার জন্য তায়ানকে মৃত্যুর দ্বারে পাঠালে সে বিয়েটা কেন করলে না তাইয়ারাত ইসলাম তোয়া? কথাটা শুনে তোয়া থমকে গেল। তায়ানেরও একই প্রশ্ন। তোয়া নিজেকে সামলে শুধু এটাই বলল, আমার লাইফের সবচেয়ে প্রিয় একটা জিনিস হারিয়ে ফেলেছি, তাই নতুন জীবনে পা রাখতে পারিনি। কথাটা শুনে তান প্রিয় জিনিসটা নিজেকে মনে করলেও তীব্রের অন্য কিছু মনে হলো। হালকা হাসলো। আর ওদিকে ঋদ্ধের মাথায় কিছুই ঢুকছে না। সেদিন কাকে তুলে আনতে গিয়েছিল আর কাকে এনেছে? আর এই মেয়েটি তায়ানের গার্লফ্রেন্ড হলে যে মেয়েটিকে নিয়ে গেছে সে কে? আর তীব্র যদি জানে তাহলে ওই মেয়েটার সাথে এমন করলো কেন? এসব বাদ দাও তোয়া, সবটা ঠিক হয়ে গেছে তাই অনেক। এই কথা বলল তান। সেইটাই। আচ্ছা তোয়া, তোর কোথায়? ওকে নিয়ে আসলে না কেন? অনেক দিন দেখি না ওকে। জানো, আমি ঠিক করেছি তোরকে আমার এই ফ্রেন্ডের বউ বানাবো। এইটা শুনে তোয়া আড়ালে নিজের চোখের জল মুছে নেয়। তারপর বলে, কি যে বলো? ও তোমার ফ্রেন্ডের চেয়ে বয়সে কত ছোট জানো? আর ওর সাথে কিভাবে? ধরা গলায় কথাটা বলল তোয়া। তীব্র তখনই বলে ওঠে, আমারও ইন্টারেস্ট নেই ওনার বোনের ওপর। শেষে দেখা যাবে আমাকেও ধোকা দিয়ে দেবে। তুই না, তোয়া ওর কথায় কিছু মনে করো না। আচ্ছা তোরা কথা বল, আমি আসছি বলে তীব্র বেরিয়ে যায়। আর সাথে সাথে ঋদ্ধ। তীব্র নিজের কেবিনে ঢুকতে ঋদ্ধ তীব্রকে বলে ওঠে, এসবের মানে কি স্যার? কী সব? তোর তোয়া মানের কি আছে? ও তাইয়ারাত ইসলাম তোয়া, তানের গার্লফ্রেন্ড। আর আমরা যাকে তোয়া ভেবে তুলে নিয়েছিলাম ও তোয়ার কাজিন তাইয়ারাত ইবনে তুর ছিল। ব্যাস আর কি। ওদের নামের অদ্ভুত মিলের জন্য তোমাদের কনফিউশন হয়ে গিয়েছিল। আপনি যখন জানলেন আমরা ভুল মেয়েকে তুলে এনেছি, যখন প্রথম আমি তুরকে দেখেছিলাম ঠিক তখনই বুঝেছিলাম। তার মানে আপনি প্রথম থেকে জানতেন ওই মেয়েটি তানের গার্লফ্রেন্ড নয়? জানতাম। আর জানতাম বলেই সেদিন আমি তুরকে ওই লোকগুলোর হাতে তুলে দেইনি। কিন্তু তোমাদের একটা ভুলের কারণে মেয়েটা ওই লোকগুলোর কাছে চলে যায়, যার দাম দিতে আমাকে চট্টগ্রাম পর্যন্ত যেতে হয়েছে। তার মানে সেদিন যদি তোয়া থাকতো তাহলে যা বলেছিলাম তাই হতো ওই মেয়েটার সাথে। এতদিনে কোথায় থাকতো কেউ জানে না। মানে আপনি জেনে বুঝে। আচ্ছা তোমার মাথার মধ্যে কি সামান্য কমন সেন্স নাই নাকি? আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে আমি নিজের কাছে কেন রাখবো? আর কেনই বা নিজের প্রাইভেট বাড়িতে নিয়ে যাব? ঋদ্ধের মাথায় কিছুই ঢুকছে না। আপনি কিভাবে বুঝলেন ওইটা সেই তুর না? বাঁকা হাসলো তীব্র। ঋদ্ধের নাকটা ধরল। একটা কথা বলো, তোমার নখ একদিনে 1 সেন্টিমিটার হবে? না। কিন্তু 1 সেন্টিমিটার নখ কি ছোট হবে? হ্যাঁ, ব্যাপারটা ওই রকমই। কারণ ওকে যখন আমি প্রথম দেখি তখনই বুঝেছি ভুল হয়েছে তোমাদের। কারণ তানের সাথে ওর রিলেশন 2 থেকে 3 বছরের। অ্যাজ এ ডক্টর ওই মেয়েটাকে দেখেই বুঝেছি মেয়েটার বয়স 18-র বেশি হবে না। সো এই মেয়েটি সেই তাইয়ারাত নয়। অবাক হয়ে গেল ঋদ্ধ। তাহলে ওই মেয়েটাকে 4 মাস আটকে রেখেছেন কেন? কিসের প্রতিশোধ? সেটা তোমার না জানলেও চলবে। কিন্তু স্যার। ঋদ্ধ। ওকে স্যার, সব কিছুর কারণ প্রতিশোধ হয় না, দাবার গুটির চালে কি হয় কে বলতে পারে? তারপর নিজের চোখ বন্ধ করে
সবটা একবার দেখে নেয় তীব্র। সেদিন তোয়ার বিয়েতে পার্লারের ওই মেয়েটাকে তীব্র পাঠিয়েছিল, কিন্তু ওরা যেহেতু তোয়াকে চিনত না, তাই অনেকটা বিয়ের পোশাকে থাকা তুর্কেই বউ ভেবে নিয়ে যায় ওরা। বিয়েটা সাদামাটা হবে বলে ঠিক করা হয়েছিল, আর তোয়া তেমন সাজেনি, কিন্তু নামের মিল থাকার কারণে তীব্র তাইয়েরাতের কথা জানতে চাইলে তুর হাত তোলে আর তুরকে রুমে আটকে রাখা হয়। রাতে যখন তীব্র বাড়ি ফেরে আর তুরের তৃষ্ণার কথা শুনে ওর কাছে গিয়ে ওকে দেখে, বেশ অবাক হয় এতটা অল্প বয়সী একটা মেয়েকে দেখে। তীব্র কিছুতেই মেলাতে পারছিল না, কারণ ও জানতো তাইয়েরাত অনার্স 3য় বর্ষে পড়ে, যা এই মেয়েটার পক্ষে অসম্ভব। পরে তীব্র নিজেই তোয়ার বাড়িতে খবর নেয় আর ওর ধারণাই ঠিক হয়। আর এটাও শুনে তোয়ার বিয়েটা ভেঙে গেছে, এটা শুনে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। কিন্তু এসে জানতে পারে যে মেয়েটিকে মানে তুরকে আনা হয়েছিল তাকে ওই লোকগুলো নিয়ে গেছে। পরে তীব্র ওকে নিয়ে আসে ঠিকই, কাউকে জানতে না দিয়েই যে এই তুর সেই তাইয়েরাত নয়। ওকে ফিরিয়ে দিতে গিয়েও দেয় না তীব্র, কিন্তু কিভাবে রাখবে, কেন রাখবে বুঝতে পারে না, তাই তুরকে নিজের বন্ধ দরজার তুমি করে রাখে। নিজের চোখ মেলে তাকায় তীব্র। সরি বাট আই নিড দিস গার্ল, তোমাকে আমার প্রয়োজন তুর। জানি অনেকটা অন্যায় হয়ে গিয়েছে, বাট আমি হেল্পলেস। এভাবে কেটে যায় কয়েকদিন। তানের পুরো খেয়াল এখন তোয়া রাখছে, আর হসপিটালে তীব্রের কাজ অনেকটাই শেষ। ও নিয়মিত হাসপাতালে অ্যাটেন্ড করে না বেশি প্রয়োজন না পড়লে। এতদিন তানের জন্য থাকলেও এখন তার দরকার নেই, কারণ তানের সম্পূর্ণ দায়িত্ব তোয়া নিয়েছে। আর তানকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। 2 দিন ধরে তীব্র বাসায় আসে, ওর বিজনেস আর হসপিটালের নিজস্ব কিছু কাজের জন্য ব্যস্ত। তীব্র শাওয়ার নিয়ে বাইরে এলো, তখনই একজন স্টাফ এসে ওকে বলল কোনো একটা মেয়ে ওর সাথে দেখা করতে এসেছে। কে সেটা তীব্র না জানলেও আন্দাজ করতে পারলো। তীব্র আসছি বলে মেয়েটাকে নাস্তা দিতে বলল। তীব্র একটা ফুল হাতা টি-শার্ট পরে বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আপনি এখানে আমার মতো মানুষের কাছে তা কি মনে করে? তোয়া ম্যাগাজিন পড়ছিল, তীব্রকে দেখে তোয়া দাঁড়িয়ে গেল, তারপর ওকে সালাম দিল। কিন্তু তীব্র ওকে সালামের উত্তর না দিয়েই সোফায় বসে কফি দিতে বলল। প্লিজ বসুন। ওর কথায় তোয়া একটু হেজিটেট করলেও বসে পড়ল। হ্যাঁ বলুন, কি মনে করে এসেছেন আমার বাড়িতে? আর একা কেন? তানকে নিয়ে আসলেই পারতেন, না হলে আমাকে বলতেন, আমি নিজেই চলে যেতাম। তার কোনো দরকার নেই, প্রয়োজন যখন আমার তখন নিজেরই আসা উচিত। প্রয়োজন? তা আমার কাছে? বেশ অবাক হয়ে কথাটা বলল তীব্র। সরি ডক্টর রায়হান, আমি খুব ভালো করে জানি তানের সাথে আমার এগুলো করা উচিত হয়নি। সেটা আপনি আমাকে কেন বলছেন? আপনি তো আমার সাথে কোনো অন্যায় করেননি। আমার জন্য আপনাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমি জানি তানকে আপনি খুব ভালোবাসেন, আর তাই আপনার থেকেও ক্ষমা চাওয়াটা উচিত। আমার ভুলের মাসুল আপনি দিয়েছেন, তাই ইটস ওকে মিস তোয়া। আমি এমনি এমনি কিছু করিনি, আমার কাজ মানুষের জীবন বাঁচানো, সেখানে তায়ান আমার বন্ধু। আর যদি আপনার ভুলের কথা বলেন তাহলে বলবো মানুষ মাত্রই ভুল। ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই, আমি আপনার জন্য অনেক কিছু পেয়েছি, ধন্যবাদ তো আমার দেওয়া উচিত। মানে কিছু না, ভুল যদি ভালোর জন্য হয় তাহলে ভুলই ভালো, ভুল না করলে হয়তো আরও বেশি ক্ষতি হয়ে যেত। মানে আপনি বুঝতেন কি করে আপনি তানকে কতটা ভালোবাসেন? আপনি আসলেই খুব ভালো। হালকা হাসলো তীব্র। আজ খারাপ হওয়ার কারণ নেই, তাই আমি ভালো। আচ্ছা আজ তাহলে আসি, আসুন। তোয়া কিছু বলতে গিয়েও বলল না, তীব্রতা বুঝতে পেরে নিজেই জিজ্ঞেস করলো, তোয়া আপনি কি কিছু বলতে চান? তীব্রের মুখে কথাটা শোনা মাত্রই তোয়া আর দেরি করল না, এক নিঃশ্বাসে বলে ফেলল, আই নিড ইউর হেল্প ডক্টর রায়হান। কথাটা শুনে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে তুলল তীব্র। ও যেন এর আশায় ছিল। আমার হেল্প আপনার চাই? আমি আপনার কি হেল্প করতে পারি? ধরা গলায় তোয়া বলে উঠল, আমার কাজিন তুরের জন্য। তুর? ইউ মিন তায়ান যে মেয়েটির কথা বলে আমার মাথা খারাপ করে? মাই গড, এখন কি ওর কথা আপনিও বলতে এসেছেন? দেখুন আমি কিন্তু, আর তাছাড়া আপনি বলছেন মেয়েটি আমার বয়সে অনেকটাই ছোট, আর আমি কোনো মেয়ের ব্যাপারে ইন্টারেস্টেড নই, আর এরকম বয়সের ছোট কোনো মেয়ে তো একদমই না। তীব্রের কথার উত্তর নেই তোয়ার কাছে। তীব্র ফান করছে বুঝতে পারলেও কথাটা যেন গায়ের মধ্যে ফুটল। ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এটা দেখে তীব্র বলে ওঠে, প্লিজ ডোন্ট বি হেজিটেড, আই জাস্ট মেক ফান। মাথা নাড়ল তোয়া। তা বলুন কি হেল্প চাইতে এসেছেন? আপনাকে দেখে বোঝাই যাচ্ছে ব্যাপারটা কমপ্লিকেটেড, না হলে আপনি তানকে নিয়ে আসতেন। যেহেতু ওকে নিয়ে আসেননি, তার মানে আপনি ব্যাপারটা তানকে বলেননি।
কারণ তান তুরকে খুব ভালোবাসে, আর যেহেতু ও এখনও পুরোপুরি সুস্থ নয়, তাই আমি ওকে ব্যাপারটা বলতে পারিনি। কি এমন হয়েছে যে আপনি তানকে বলতে পারছেন না? ডিরেক্টলি আমার কাছে হেল্প চাইতে এসেছেন। ব্যাপারটা বলতে তো আর বিবেকে বাঁচছে। অনেক ট্রাই করছে তুরকে খোঁজার, কিন্তু পায়নি। সবার কাছে শুনেছে তীব্র সব ব্যাপারে সবাইকে হেল্প করে। তাছাড়া তীব্রের অনেক দূর সোর্স আছে। ও তুরকে খুঁজতে হেল্প না করলেও ওর বলাতে যদি পুলিশ আবার ওর বোনকে খুঁজতে শুরু করে, তাই বাধ্য হয়ে ও তীব্রের কাছে হেল্প চাইতে এসেছে। আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই কান্না করে দেয়। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কিছুটা অবাক হয়ে কথাটা বলল তীব্র। তারপর তোয়া ওকে বিয়ের দিনে পার্লারের ঘটনা থেকে শুরু করে কিডন্যাপিং, নিমি ননির ফিরে আসা, ওদের কথা, তুরের বয়ফ্রেন্ডের সাথে পালানোর সব কথা বলে। এগুলো শুনে তীব্র কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, কিন্তু ওরা যখন বলেছে তুর স্বেচ্ছায় নিজের বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে, সেখানে আমি কি করতে পারি? কারণ আমি জানি তুর কোনো ছেলের সাথে যায়নি, আর না ওর কোনো বয়ফ্রেন্ড ছিল। আপনি বা এতটা শিওর হয়ে কিভাবে বলছেন? এখনকার মেয়ে ছেলেরা সব কথা বড়দের বলে না। সেটা হতেই পারে, কিন্তু আপনি ভাবেন ওর যদি স্বেচ্ছায় ওর বয়ফ্রেন্ডের সাথে যাওয়ার হতো, তাহলে ওর বিএফ ওকে কিডন্যাপ করার পর কেন গেল? আর গেলই যখন, তাহলে আমার বিয়ের দিন কেন গেল, যেখানে ও জানতো ওকে ছাড়া আমি বিয়ে করব না? পুলিশ কি বলেছে? পুলিশ প্রথমে নাবালিকা ভেবে ওকে খুঁজলেও কিছুদিন আগে ওর 18 বছর পূর্ণ হয়েছে, তাই তারা বলেছে যেহেতু ও অ্যাডাল্ট আর স্বেচ্ছায় যাওয়ার আলামত ওরা পেয়েছে, তাই ওদের আর কিছু করার নেই। আমরাও অনেক ট্রাই করছি, কিন্তু কোনো লাভ হয়নি। বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না এতে আমি কি করতে পারি? আমি তো আর আইনের লোক নই। তীব্র তোয়াকে দেখে যা বুঝেছে, মেয়েটি অত্যন্ত বুদ্ধিমতী, সব দিকে খুব বেশি খেয়াল করে, আর এটাও বুঝতে পারছে তোয়া যা করছে সবটা ইচ্ছে করে। নিজের ইচ্ছে বিয়েটা করতেছে, তানের ওরকম অবস্থা করেছে, আর নিজেই বিয়েটা ভেঙে দিয়েছে। ও চলে যাওয়ার পর তীব্র খামটা হাতে নেয়। সর্ষের মধ্যে যদি ভূত থাকে, কিভাবে তাড়ানো যায়? যে আমার কাছে বন্দিনী, তাকে খোঁজার দায়িত্ব আমি নিলাম। ভেরি ইন্টারেস্টিং। দেখা যাক কাহিনী কত দূর এগোয়। নিজের রুমে গিয়ে খামটা খুলে ছবিটা হাতে নেয়। ছবিতে নিষ্পাপ বাচ্চা মেয়ের একটা হাস্যোজ্জ্বল ছবি। চেহারায় বাচ্চা মেয়ের ভাবটা এখনও যায়নি, যে কোনো মানুষ মায়ে পড়ে যাবে। তীব্র ছবিতে থাকা তুরের গালে আলতো স্লাইড করে। এতটা নিষ্পাপ একটা ফুল ওর কাছে আসে ভাবতে একটা প্রশান্তির আভা ফুটে ওঠে তীব্রের মুখে। এই জীবনে তুরকে আর দেখা হবে না তোমাদের। তুর আর কয়দিনের মধ্যে নিজেকেও ভুলে যাবে। ওর মন মস্তিষ্কে শুধু একজন থাকবে, আর তা হচ্ছে তীব্র। তাহলে এই ফ্যামিলি, পরিবার, এদের দিয়ে কী করবে যখন সারা জীবন থাকতে হবে আমার সাথে, আমার বন্দিনী হয়ে? তুরকে আমি এমনভাবে লুকিয়ে রাখবো, ওকে শত দূরে থাক, দেখতেও পারবে না বলে ছবিটা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে ছবিটা আগুনে ঝলসে যায়। আমি পারলে সবার মন থেকে তুর নামটাই মুছে ফেলতাম, কিন্তু তা আমার সাধ্যের বাইরে। কিন্তু তুরের মন থেকে ওর অতীত মুছে ফেলা আমার সাধ্যে। তুরের নিজের বলতে কিছুই থাকবে না। আমি শব্দটা বলতে তুর আমাকে চিনবে, এই তীব্রকে চিনবে। তারপর খামের ভিতরে থাকা ডকুমেন্টসগুলো দেখে নিয়ে সেগুলো তুলে রাখে। তখনই তীব্রের কাছে একটা ফোন আসে। তীব্র কলটা চেক করতে দেখে কুরিয়ার সার্ভিসের। হ্যালো স্যার, আপনি যে মেডিসিন আনতে দিয়েছিলেন সেটার পার্সেল আপনার হসপিটালের ঠিকানায় পাঠানো হয়েছে। কথাটা শুনেই তীব্রের মেজাজ গরম হয়ে যায়। ও ফোনের মধ্যে চিৎকার দিয়ে বলে ওঠে, আমি সেটা আমার বাড়িতে ও অফিসে পাঠাতে বলেছি। সরি স্যার, এতক্ষণে তা পৌঁছে গেছে। ড্যাম ইট। তীব্র আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, হাসপাতালে চলে গেল। নিজের কেবিনে গিয়ে পার্সেল খোঁজার চেক করতেই কেউ সেটা ওর সামনে ধরে। আপনি কি এটা খুঁজছেন ডক্টর রায়হান? কণ্ঠস্বরটা শুনে তীব্র নিজের চোখ বন্ধ করে নেয়। রাগে টেবিলটাকে আঁকড়ে ধরে। যে ভয়টা করছিল সেটাই সত্যি হলো। পার্সেলটা অরুণের হাতে পড়ে গেছে। অন্য কাউকে যা হোক বোঝানো যাবে, কিন্তু অরুণ। আর ও যে পার্সেল খুলে দেখেছে তা তীব্র জানে। আমার পার্সেল তোর কাছে কেন? আর অন্য কারো জিনিসে হাত দিতে নেই তুই জানিস না? পার্সেলটা নিতে চাইলে অরুণ হেসে দেয়। হাসালি রে, সামান্য পার্সেলের জন্য এত রাগ? সে যাই হোক, এই মেডিসিনটা কার জন্য সেটা তোর না জানলেও চলবে। রায়হান, তুই ভুলে যাচ্ছিস আমি একজন ডক্টর, আর তাই আমি জানি কোন মেডিসিন কী কাজে লাগে। এটা সম্পূর্ণ নিষিদ্ধ একটা মেডিসিন, আর খুব বেশি দামি। আর হসপিটালে এমন রোগী নেই যার এটা দরকার। তাহলে আমার সব ব্যাপারে তোকে নাক গলাতে হবে না। আমার দরকার তাই।
এখন পার্সেলটা দিয়ে বেরিয়ে যায়। অরুণ আর কিছু না বলে চলে যায়। কেউ না চিনলেও আমি তোকে চিনি, তুই নিজেকে যেমনটা দেখাস তুই তেমন না, আর এটাও জানি আমি কতটা সঠিক, তাও আমি জানি। তীব্র মেডিসিনটা নিয়ে চলে গেল। পরের 2 দিন নিজের সব কাজ গুছিয়ে নেয় তীব্র। বিগত 1 মাস ধরে তুরের সাথে কোনো যোগাযোগ নেই তীব্রের। ও আবার তুরের কাছে যাবে, সমস্ত কাজ শেষ করে রাতের ফ্লাইটেও তুরের কাছে যায়। প্লিজ ছেড়ে দিন আমাকে, কোথায় নিয়ে যাচ্ছে না আমাকে, কারা আপনারা? তোর কান্না করে কথাগুলো বলছে, কিন্তু কালো টি শার্ট পরা ভয়ঙ্কর লোক দুটো তুরের কোনো কথাই শুনছে না। কিছুক্ষণ আগে তুর তীব্রের দেওয়া ডাইনিংয়ে নিজের মনে হাঁটছিল, কিন্তু তখনই কোথা থেকে লোক দুটো এসে তুরকে জোর করে নিয়ে যেতে লাগলো। লোক দুটো নিজেদের ভাষায় কি বলাবলি করছে কিছুই বুঝতে পারছে না, শুধু এতটুকু, লোক দুটো ওকে এখান থেকে নিয়ে যেতে চায়। তখনই হোটেলের সেই লোকগুলোর কথা তুরের মনে পড়ে। তার মানে কি নিজের স্বার্থ হাসিলের পর তীব্র ওকে নিজের কাছে রাখতে চায় না, ছুঁড়ে ফেলতে চায় তুরকে, তাই এই লোকগুলো নিয়ে যেতে চাইছে তুরকে? এতটাই খারাপ আর এতটাই নিষ্ঠুর। তুর নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, লোক দুটোর কাছে ওর শক্তি ব্যর্থ, তবু নিজেকে বাঁচানোর প্রচেষ্টায় তুর। ওরা তুরকে বাইরে নিয়ে যেতে ধরে, ঠিক তখনই তীব্র আসে। তীব্রকে দেখে লোকগুলো তুরকে ছেড়ে দেয়। লোকগুলো ছেড়ে দেওয়ার কারণে তুর সামনের দিকে তাকায়। তীব্রকে দেখে নিজেকে আটকে রাখতে পারে না, কোনো কিছুর খেয়াল না করেই দৌড়ে তীব্রের পা জড়িয়ে ধরে। তীব্র এমন কিছু আশা করেনি। তারপর তীব্রকে জড়িয়ে অঝরে কান্না করতে থাকে তুর। প্লিজ তীব্র, আমাকে ওইগুলোর কাছে ফিরিয়ে দিবেন না, এর চেয়ে ভালো আমাকে মেরে ফেলুন। আমি একজনের ছোঁয়া নিয়ে বেঁচে আছি, কিন্তু অন্য আমাকে স্পর্শ করলে। অঝরে কাঁদতে লাগলো তুর। প্লিজ আপনি যা বলবেন আমি তাতে রাজি, কিন্তু তবুও আমাকে। তুরের কথাগুলো তীব্রের কানে বাড়ি খাচ্ছে। তুর এসব বলবে ধারণা ছিল না ওর। একটা মানুষের প্রতি কতটা বিদ্বেষ থাকলে এগুলো বলা যায় ভেবে পায় না তীব্র। ও জোর করে তুরকে পা থেকে ছাড়িয়ে টেনে তোলে। তুর তখনও হাত জোর করে মিনতি করে চলেছে। তীব্রের প্রচণ্ড রাগ লাগছে। ও তুরকে ঝাঁকায়। তুর এসব কি বলছো? শান্ত হও, শোনো আমার কথা। তুর কোনো কিছুই শুনছে না, কোনো জ্ঞান নেই ওর শোনার মতন। এটা দেখে তীব্রকে খুব জোরেই ঝাঁকায়, কিন্তু তাতেও কোনো হেলদোল দেখে না। তুরের নিঃশ্বাসের গতি আরও বাড়তে থাকে। তীব্র তখনই তুরকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। এবার তুর নিজের ভর ছেড়ে দিয়ে অঝরে কাঁদতে থাকে। তীব্র লোকগুলোকে ইশারা করতে ওরা চলে যায়। আর তুরের কান্না বন্ধ করতে না পেরে তীব্র তুরকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে যায়। তুর তখন ওকে জড়িয়ে ধরে কাঁদছে। তীব্রকে বিছানায় নামাতেই তুর দূরে সরে যায়। এটা দেখে তীব্র কোনো কিছু বোঝে না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তীব্র দেয়াল ঘেঁষে বসে আছে, আর তুর কাছে একটু দূরে। তীব্র নিজের চোখে হাত দিয়ে রেখেছে আর ওর কান্না শুনছে। হঠাৎ করে তুর বলে ওঠে, সেদিন রাতের পর আপনার মনে হয়েছে আপনি আমাকে ভালোবাসতে পারবেন না, আমি শুধুই আপনার কাছে মোহ। হেসকি তুলে বলে নীরব থেকে আবার বলল, আপনি যদি আমার সাথে থাকতে না পারেন তবে প্লিজ আমাকে আমার পরিবারের কাছে পাঠিয়ে দিন, কিন্তু আমাকে ওই লোকগুলোর কাছে দেবেন না প্লিজ, দরকার হলে আমাকে মেরে ফেলুন। আর কিছু বলতে দিল না তীব্র। এতক্ষণ সহ্য করলেও বাকিটা যেন তীব্রের সহ্যের মতো না। তুরকে নিজের কাছে টেনে ওর ঠোঁটে ডুব দিল তীব্র। এই প্রথম এতটা গভীরভাবে স্পর্শ করলো তীব্র ওকে। তুর নিজেকে ছাড়াতে চাইলেও পারল না। তীব্র ওকে নিজের মাঝে মিশিয়ে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিলে তুর নিজের দিকে তাকিয়ে হেঁচকি তুলতে থাকে। তীব্র ওর চুলগুলো হাতে পেঁচিয়ে ওর মাথাটা নিজের বুকের মাঝে চেপে ধরে। তোমার সাথে কি হবে না হবে সব আমি ডিসাইড করব, সেটা তোমার কাছ থেকে শুনতে চাইনি আমি। তবে তোমাকে একটা সুখবর দিয়ে রাখি, এত সহজে না তুমি আমার থেকে যাচ্ছ, না আমি তোমাকে ছাড়ছি। তোর নির্বাক চোখে তাকিয়ে আছে তীব্রের দিকে। ঠোঁট দুটো কান্নায় আবার কেঁপে কেঁপে উঠছে, চোখের কোণ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তীব্র ওর থুতনিটা ধরে তুর ওর দিকে তাকায়। তুরের চোখের পানিগুলো বুড়ো আঙ্গুল দিয়ে মুছে দু চোখের পাতায় ঠোঁটের পরশ ছোঁয়ায়। তীব্র ঠোঁটের দিকে এগোতেই তুর বলে ওঠে, একটু পানি খাওয়াবেন আমাকে, গলাটা শুকিয়ে যাচ্ছে। কথাটা শুনে তীব্র ওকে ছেড়ে উঠে যায়। ভালোভাবেই বুঝতে পারলো তুর কেন বলছে কথাটা। তীব্র বুঝেও না বোঝার ভান করলো। তীব্র বাইরে চলে গেল আমার জন্য পানি আনতে, কিন্তু পানির বোতল তো রুমেই আছে। তাহলে মাথা ছিঁড়ে যাচ্ছে কান্নার কারণে, তাই পানির বোতল নিয়ে পানি খাওয়ার চেয়ে মরে যাওয়া সুবিধার মনে হচ্ছে। ঠিক তখনই তীব্র একটা গ্লাসে পানি নিয়ে তুরকে দিল। বেশ অবাক লাগলো, কারণ তীব্র ওকে এই প্রথম
গ্লাসে পানি দিল। তুর ওর হাত থেকে পানি নিতেই তীব্র ওর পাশে বসে। তুর গ্লাস হাতে বসে আছে। তীব্র হালকা হেসে বলল, কি হলো? এই মাত্রই তো বললে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, তাহলে খাচ্ছ না কেন? তুর কিছু না বলে গ্লাসের পানিটা খেয়ে নিল। তীব্র খালি গ্লাসটা পাশে রেখে তুরকে আবার বুকের মধ্যে টেনে নেয়, ওর মাথায় বিলি কাটতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তুরের মাথা ভার লাগতে শুরু করে। আমার না মাথাটা কেমন ঝিমঝিম করছে, অনেকক্ষণ কেঁদেছে তো তাই। তুর কিছু না বলে ওভাবে ওর বুকের মধ্যে পড়ে রইল। কিছুক্ষণ যাওয়ার পর তীব্র বলে উঠল, তুর। ঘুম জড়ানো কণ্ঠে কথাটা বলল তুর। আচ্ছা, আমি যখন তোমার কাছে থাকি তোমার কেমন অনুভূতি হয়? জানি না, কিন্তু খুব অদ্ভুত। এখন কেমন অনুভূতি হচ্ছে? জানি না, কেমন জানি ঘোর ঘোর লাগছে। মনে হচ্ছে আমি নেশা করেছি, নয়তো কতদিন ধরে ঘুমাইনি। জানি না কেমন, কিন্তু খুব অস্থির লাগছে। আচ্ছা, এটাকে কি বলে? বুঝলো তুরের নেশা হয়ে গেছে। ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসো, তাই আমি যখন তোমার কাছে থাকি তখন তোমার এরকম ফিলিংস হয়, কারণ তুমি আমাকে ভালোবাসো। যখন কারো অন্য কাউকে ভালো লাগে তখন মস্তিষ্কে রাসায়নিক পদার্থের নিঃসরণ হয়, ফলে ব্যক্তির মনে সৃষ্টি হয় সুখানুভূতির। আর মজার ব্যাপার কি জানো? সেই সুখ অনুভূতিটা ড্রাগসের মতো হয়। মানে একজন মাদক গ্রহণকারী মাদক সেবনের সময় যেমন ফিল করে, একজন প্রেমে পড়া ব্যক্তির অনুভূতিটাও ঠিক তেমনই। এটা শুনে তুর জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকায়। নিজের চোখ স্থির রাখতে পারছে না তুর। টেনে খোলার চেষ্টা করলেও বারবার বন্ধ হয়ে আসছে। কাঁপা কাঁপা গলায় নেশাক্তভাবে তুর বলে, তার মানে আমি আপনাকে এতটাই ভালোবাসি যে আপনি কাছে এলে নিজেকে মাতাল মাতাল লাগে? তার মানে আমি চাইলেও আপনাকে ছেড়ে যেতে পারবো না। আমার খুব কষ্ট হবে, তাই না? একটু না, অনেকটা হবে, যা তুমি ভাবতেও পারছো না। কেন এত ভালোবেসেছি আপনাকে? আমি তো চাইনি। প্রেমের নেশাটাই এমন তুর, কেউ চায় না কিন্তু না চাইতেই পেয়ে বসে, যেমন তুমি নিজেকে দেখো। আমি সত্যি আপনাকে ভালোবাসি, তাই তো আপনি কাছে এলে নেশা নেশা লাগে। কিছুক্ষণ পর তীব্র বলে উঠল, তুর, আমরা একটা কথা রাখবা? কি কথা? আগে বলো, রাখবা? তোর এখন ভাবার মতো পর্যায়ে নেই। তীব্র যা বলছে তাই। রাখবো। এখন থেকে তুমি আমার, তুর, শুধু আমার। আর কিছু বলার আগে ঘুমিয়ে গেল তুর। তীব্র ওকে নিজের বুকে জড়িয়ে শুয়ে রইল। সকালে ঘুম থেকে উঠতেই চমকে যায় তুর। তীব্র গালে হাত দিয়ে ওকে দেখছে। এটা দেখে চোখগুলো বড় হয়ে যায় তুরের। তীব্র একটা মন ভোলানো হাসি দিয়ে তুরের কপালে পরশ আঁকে। আপনি এভাবে? তীব্র ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর ওর কপাল থেকে চুলগুলো সরিয়ে ওর কাছে গিয়ে বলে, গুড মর্নিং মাই লেডি। অনেক বেলা হয়ে গেছে, ফ্রেশ হয়ে এসো। আমি নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়েছি, তাড়াতাড়ি। তারপর তুর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে এসে দেখে তীব্র বসে আছে ব্রেকফাস্ট নিয়ে। তুরকে দেখে বড় বড় একটা হাই তোলে। যদি এখানে মাসি থাকতো তাহলে আমাকে মাসি তাড়াতে হতো। তীব্রের কাজের আগামাথা তুর বুঝতে পারছে না। এটা দেখে তীব্র রেগে বলে, এই মেয়ে, কি করছো? না মানে সরি। এটা শুনে তীব্র হাসে। তারপর তুরকে টেনে নিজের কোলে বসিয়ে দিয়ে ওর কোমর ধরে বসে। আর তুর ড্যাবডাবভাবে তাকিয়ে আছে ওর দিকে। অনেক কষ্ট করে বানিয়েছি, এবার কষ্ট করে একটু খাইয়ে দাও তুমি। তুর তখন ওর দিকে চেয়ে আছে। এটা দেখে তীব্র বিব্রত হয়। এভাবে তাকিয়ে কি দেখছ? নাস্তা বানিয়ে দিয়েছি বলে কি খাইয়ে দিতে হবে না? খাও, ধমক দিয়ে কথাটা বলল তীব্র। তখনই তুর এক টুকরো খাবার দ্রুত তীব্রের মুখে পুড়ে দেয়। তীব্র পুরোটা খাবার ওর দিকে তাকিয়ে খেয়ে নেয়। তুর নিজেও আবুলের মতো তীব্রকে দেখছে। খাবার খাওয়ালে শেষ হবে, পানি কে দেবে? তুর গ্লাসের পানি তুরকে খেতে দেয়। তীব্র পানি খেয়ে বলে, খাবার খেলাম, মিষ্টি তো দিলা না। তুর টেবিলে দেখলো কিন্তু কোনো মিষ্টির আইটেম পেল না বলে অপরাধীর চোখে ওর দিকে তাকাতেই বলল, আচ্ছা আমি এটা নিয়ে যাচ্ছি। তীব্র আলতো করে তুরের গালে ঠোঁট বুলিয়ে কপালে চুমু এঁকে দেয়। খাবারটা খেয়ে নিও, আমার বাকি কাজটা শেষ করে দ্রুত ফিরে আসবো, একটা রহস্যময় হাসি দিয়ে। তীব্র উঠে চলে গেল আর তুর ওখানের একটা চেয়ারে বসে রইল। তীব্রের কথা না আগা মাথা কিছুই বুঝলো না। তুরের খিদে পেয়েছে তাই নিজেই খেয়ে নিল। কিন্তু দেখলো খাবার অনেক, কিন্তু সবটাই তীব্রের খাওয়া। মানে তুরকে এখন তীব্রের খাওয়া খাবারটাই খেতে হবে।
তীব্র ইচ্ছে করে করলো নাকি সে বুঝলো না, বাধ্য হয়ে খেয়ে নিল। সারাদিন তুরের একরকম অস্থিরতায় কেটে গেল। কেন জানে না, ওর খুব অদ্ভুত লাগছে, তীব্রকে পুরোপুরি অন্যরকম লাগছে। কখন তীব্র আসে তার খেয়াল নেই তুরের। বন্দি জীবনে অভ্যস্ত হলেও অস্বস্তি কাটেনি, তাইও শুয়েছিল। দরজা খোলার আওয়াজে বুঝতে পারে তীব্র এসেছে। তুর উঠে বসতেই তীব্র ওর দিকে হাত বাড়িয়ে দেয়। কিছুটা ঘাবড়ে যায়। কি? তোমার ওড়নাটা? মানে? মানে তোমার ওড়নাটা দাও। তুর কিছু বুঝতে পারে না দেখে তীব্র নিজেই ওর থেকে ওড়নাটা নিয়ে নেয়। তারপর নিজের মাথাটা মুছতে মুছতে বলে, তুমি থাকতে আমাকে আমার মাথা মুছতে হলো? নিজে মুছে দাও। আমি? আজব, তোমার ওড়না, তোমার আমি, সব কিছুই যখন তোমার, আমি কেন মুছবো? মুছে বলছি। তুরের কোমর ধরে নিচে বসে। তুর তীব্রের মাথা মুছিয়ে দিতে তুর বলে, আপনার মাথা কিভাবে ভিজলো? আজকে নতুনভাবে কিছু চেয়েছি, তাই প্রকৃতি নিজের আশীর্বাদ দিয়েছে। তুর যে আগামাথা কিছুই বোঝেনি, বুঝতে পারলো। তীব্র হালকা হেসে বলল, বাইরে বৃষ্টি হচ্ছে তুর। কথাটা শুনেই তুরের মনে কম্পন তৈরি হলো। পৃথিবীতে বৃষ্টি কেমন হয় তা হয়তো ভুলে গেছে, না ভুললেও মনে পড়েনি। তুরের ছটফটানি বেড়ে গেল। জোরে জোরে নিঃশ্বাস, কান্নার বেগ আটকাতে চাইছে। তীব্রের থেকে সরে ভেজা ওড়না বদলানোর বাহানায় মুখ লুকালো। তীব্র জানতো এমনটাই হবে, ইচ্ছে করে বলল কথাটা। ও তুরের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ের চুল সরিয়ে কয়েকটি চুমু খেলো। তুর কেন চোখ বন্ধ করলো জানে না। তীব্র তুরকে নিজের দিকে ফিরিয়ে বন্ধ চোখের পানি মুছে দেয়। তারপর মোহনীয় সুরে বলে, বাইরে যাবে তুর? কথাটা শুনেই তুর অবাক চোখে ওর দিকে তাকায়। তীব্র সত্যি ওকে বাইরে নিয়ে যাবে? সত্যিও এই বন্ধ দরজার ওপাশে যাবে? বাইরের জগৎটা দেখবে ও? ওর চোখে খুশির ঝলকানি দেখতে পাচ্ছে তীব্র। কি হলো, বাইরে যাবে? বৃষ্টি দেখবে? ভিজতে চাও বৃষ্টিতে? তোর কি বলবে বুঝতে পারছে না। চোখের পানি আর মুখে খুশির ঝলক, কিন্তু আবেগটা যেন গলায় আটকে গেছে, তাই কিছু বলতে পারল না তুর, শুধু চোখের থেকে খুশির পানি ছাড়া। তবে আমার একটা শর্ত আছে। কথাটা শুনে তুরের মুখটা কালো হয়ে গেল। এটা দেখে তীব্র বলে, নিয়ে যাব, কিন্তু আমি যতক্ষণ না বলবো তুমি নিজের চোখ খুলতে পারবে না। তুর কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। কিন্তু চোখ বন্ধ করে যাবে কিভাবে? তীব্র ধরতেই ওকে কোলে তুলে নিল, তোর গলা জড়িয়ে ধরল।